আজকে আপনাদের জন্য প্রেমেন্দ্র মিত্রের গল্প কলকাতার গলিতে। আমার নাম বিশ্বনাথ। আমি পাড়া গাঁয়ের ছেলে। ঘুটঘুটে অন্ধকারে দুপুর রাত্রে বাঁশবনের ভেতর দিয়ে 3 ক্রোশ পথ অনায়াসেই বেরিয়ে আসতে পারি। অমাবস্যায় গ্রামের সীমানার শ্মশান থেকে মরা পোড়ানো কার্যে কতবার বাজি ধরে এনেছি তার কোনো হিসেব নেই। কিন্তু আমার ভয় শুধু কলকাতা শহরকে, যেখানে দুপায়ে এগুতে হলেই মানুষের গায়ে ধাক্কা লাগে। ইলেকট্রিক আর গ্যাস লাইটের কল্যাণে যেখানে দিন কি রাত চেনবার জনি, সেখানে এক রাতে যা বিপদে পড়েছিলাম তাই আজকে বলবো। সেবার গায়ে লাইব্রেরির জন্য বই কিনতে গিয়েছিলাম কলকাতায়। ভেবেছিলাম একদিন থেকে বইপত্র সব কিনে রাত্রের ট্রেনেই বাড়ি চলে আসব। কিন্তু কলকাতায় গেলে নতুন বায়োস্কোপ থিয়েটার না দেখে কেমন করে ফেরা যায়। প্রথম দিনটা তাতেই কেটে গেল। দ্বিতীয় দিনে কলেজ স্ট্রিটে গিয়ে বই টই সব কিনে ফেললাম। সঙ্গে বিছানাপত্র বা তরঙ্গ বাক্সের ঝঞ্ঝাট ছিল না, শুধু একটা সুটকেস। তাতে বইগুলো ভরে একেবারে সোজা শিয়ালদা স্টেশনে গিয়ে উঠলেই হতো। কিন্তু হঠাৎ কি খেয়াল হলো, ভাবলাম একবার অবিনাশের সঙ্গে দেখা করে যাই। অবিনাশ আমাদের গ্রামের ছেলে, স্কুলে আমার সঙ্গেই পড়াশোনা করেছে। কলেজেও কয়েক বছর আমরা একসঙ্গেই পড়েছিলাম। অবিনাশ অবশ্য বেশি দিন কলেজে থাকেনি। অত্যন্ত খেয়ালি ছেলে, কোনো কাজে বেশি দিন লেগে থাকবার মতো ধৈর্য তার ছিল না। ছেলেবেলা থেকে কেমন যেন তার উড়ু উড়ু ভাব। বাড়ি থেকে কতবার যে ছেলেবেলায় সে পালিয়ে গেছে তার কোনো ঠিক ঠিকানা নেই। বড় হয়েও তার সেই স্বভাব কাটেনি। কথা নেই বার্তা নেই, হঠাৎ একদিন হয়তো শুনলাম অবিনাশ হেঁটে সেতু বন্ধ যাবার জন্য বেরিয়ে পড়েছে। তারপর হয়তো 2 মাস তার আর দেখা নেই। আমরা কোনো রকমে প্রক্সি দিয়ে হয়তো সেবার তার কলেজের খাতায় কামাইয়ের সংখ্যা কমিয়ে রাখলাম। কিন্তু এমন করে কতদিন রাখা যায়? বছরের শেষে পরীক্ষার সময় দেখা গেল অবিনাশ আমাদের প্রক্সি দেওয়া সত্ত্বেও কলেজে এত কম দিন এসেছে যে তার পরীক্ষা দেওয়ার অনুমতি পাওয়া অসম্ভব হয়ে দাঁড়ালো। আমরা দুঃখিত হলাম। ছেলেটা এত আমোদে আর মিশুকে ছিল যে আমরা সবাই তাকে ভালোবাসতাম। কিন্তু অবিনাশের যেন ফুর্তিই হলো। সে বললে, তবে আর কি ভাই, বড় মাঠ একবার ঘুরে আসে। তারপর অবিনাশের আর দেখা নেই। আমাদের চেয়ে তার ধাতই ছিল আলাদা। পৃথিবীটা যে মস্ত বড়, এই আনন্দে তার মন ভরপুর হয়ে থাকত। পৃথিবীর এই বিশালতাকে দেশে দেশে নতুন পথে পথে ঘুরে ঘুরে তার আশ আর মিটতে চাইত না। যেসব দেশ সে এখনো দেখেনি তার আকর্ষণের কথা সে মাঝে মাঝে এমন তন্ময় হয়ে বলতো যে আমাদেরও কখনো কখনো মোহ ধরে যেত। কেমন যেন মনে হতো যে এই ছোট্ট শহরের ছোট্ট কটি রাস্তায় দুবেলা যাওয়া আসায় জীবনের কোনো সার্থকতাই নেই। পথ যেখানে অফুরন্ত, আকাশের যেখানে কুল কিনারা নেই, এমন জায়গায় বড় করে বুক ভরে নিঃশ্বাস নিতে না পারলে যেন বাঁচাই বৃথা। কিন্তু আমাদের এই ক্ষণিক মোহ অবশ্য খানিক বাদেই কেটে যেত। কিন্তু অবিনাশের এই মোহই ছিল সব। মাস 3 আগে আমাদের গ্রামের ঠিকানায় অবিনাশের একটা চিঠি পেয়েছিলাম। বহুদিন বাদে একটা গলির ঠিকানা দিয়ে লিখেছিল যে অনেক জায়গা ঘুরে ফিরে সে কলকাতায় এসে এই ঠিকানায় আপাতত আছে। আমি যেন এসে তার সঙ্গে দেখা করি। এতদিন বাদে তাকে সেই ঠিকানায় পাওয়া যাবে না জেনেও একবার যেতে ইচ্ছে হলো। বাড়ির নাম্বারটা ভুলে গিয়েছিলাম, কিন্তু গলিটা মনে ছিল। ভাবলাম কলেজ স্ট্রিট থেকে বেশি দূরে হবে না, ট্রেনেরও এখনো দেরি আছে, একবার দেখা করেই যায়, যদি তাকে পাওয়া যায়। একটু খোঁজাখুঁজির পর একটা গলি রাস্তায় ঢুকে একজনাকে জিজ্ঞেস করে জানলাম আর একটু গেলেই অবিনাশ যে গলিতে থাকে তা পাওয়া যাবে। রাত তখন বেশি নয়, বড় জোর 8টা হবে। কিন্তু গলি দিয়ে খানিক দূর হেঁটেই একটু আশ্চর্য হয়ে গেলাম। গলি হোক আর যাই হোক, কলকাতার পথ তো বটে, অথচ এই সন্ধেবেলায় সেখানে একটি জনপ্রাণীও নেই। ভেবেছিলাম খানিক দূর গিয়ে আবার হয়তো কাউকে পথ জিজ্ঞাসা করব, কিন্তু লোক কোথায়? তাছাড়া গলিটাও যেন ফুরোতে চায় না। একবার সন্দেহ হলো হয়তো ভুল পথে এসেছি।
কিন্তু যে লোকটা আমায় খবর দিয়েছে আমায় ভুল পথ দেখিয়ে তার লাভ কি? নির্জন রাস্তায় চুরি ডাকাতি, কিন্তু আমার কাছে কি এমন $1,50,000 টাকা আছে যে চোরেদের এত ষড়যন্ত্র করতে হবে? আমার সাজ পোশাকও তো বড়লোকদের মতো নয়, তবেই কি কারণ হতে পারে? আরো খানিকটা এমনি করে এগিয়ে গেলাম। পথ তেমনই নির্জন, বাতিগুলো মিটমিট করে জ্বলছে। একে গ্যাস পোস্টগুলো অত্যন্ত দূরে দূরে, তার উপর কি কারণে জানি না আলো তাদের এত ক্ষীণ যে রাস্তা আলো হওয়া তো দূরের কথা, সেগুলো যে জ্বলছে এটুকু বুঝতেই কষ্ট হয়। খাস কলকাতার ভেতরে এমন রাস্তা আছে কে জানত? দুপাশের বাড়িগুলো যেন মান্ধাতার আমলে তৈরি। কোনো রকমে হাড় বেরোনো ইটকাঠের জীর্ণ দেওয়ালগুলো দাঁড়িয়ে আছে। না আছে কোনো বাড়িতে একটা আলো, না আছে মানুষের একটা শব্দ। রাস্তার পাশে সারিবদ্ধভাবে পুরো বাড়ির মতো সব বাড়িগুলি খাঁ খাঁ করছে। ক্রমশ মনে হলো একটা কেমন যেন ভ্যাপসা গন্ধ নাকে আসছে। বহুদিন আলো বাতাস যেখানে ঢোকেনি, মানুষের বাস যেখানে বহুদিন ধরে নেই, এমনি ঘরে ঢুকলে যেমন গন্ধ পাওয়া যায়, গলিটায় ঠিক সেই রকমই একটা গন্ধ পাচ্ছিলাম। লোকটা বলেছিল কিছু দূর গেলেই ডাইনে গলি পাওয়া যাবে, কিন্তু জনমানুষহীন জীর্ণ বাড়ির সারের ভেতর ডাইনে বাঁয়ে কোথাও কোনো পথ নেই। সামনের পথও খানিক দূর গিয়ে দেখলাম বন্ধ। যে পথে ঢুকেছি গলিটার তাহলে ওই একটি মাত্রই পথ। আশ্চর্য ব্যাপার, লোকটা মিছিমিছি আমায় ভুল পথ দেখালো কেন? সেখান থেকে ফিরলাম। গলিটা যেন আরো অন্ধকার মনে হচ্ছিল। এতক্ষণ যে গ্যাসগুলো মিটমিট করে জ্বলছিল তারই কটা একেবারে নিভে গেছে দেখলাম। মনে হলো এই গলি থেকে বেরুতে পারলে বাঁচি। ভীতু আমি নই, কিন্তু কলকাতা শহরের ভেতর এমন অভাবনীয় ব্যাপারটা দেখে গাটা কেমন যেন ছমছম করছিল। সবে তো সন্ধে, কলকাতা শহরের সমস্ত রাস্তা এখন লোকজন গাড়ি ঘোড়ায় মানুষের শব্দে গম গম করছে, অথচ এই পথটা কেমন করে এমন নির্জন নিস্তব্ধ হয়ে গেল। মনে হলো আমি যেন বহুকালের একটা প্রাচীন শহরে এসে পড়েছি। সেই শহরের লোকজন বহুকাল আগেই বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে। কত বছর যে মানুষের পা সেই শহরে পড়েনি তা কেউ জানে না। আমি যেন প্রথম সেই শহরের নিস্তব্ধতা ভাঙলাম। আমার নিজের পায়ের শব্দ ছাড়া আর কোনো শব্দও কোথাও নেই। সেই শব্দ অদ্ভুতভাবে নির্জন অন্ধকার বাড়িগুলির দেওয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার চোখের ওপরই কটা রাস্তার বাতি দপদপ করে নিভে গেল। ভ্যাপসা গন্ধটা ক্রমশ যেন বেড়ে গিয়ে অসহ্য মনে হচ্ছিল। না, এই গলি থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে পড়তে পারি ততই মঙ্গল। কাজ নেই আর অবিনাশের খোঁজ করে, পরে একদিন না হয় আসা যাবে। খানিক দূর গিয়েই স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে পড়লাম। এদিকেও গলির পথ যে বন্ধ, কিন্তু তা কেমন করে হতে পারে? আমি একটা পথ দিয়ে তো গলিতে ঢুকেছি, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। এই গলি দিয়ে ঘুরবার সময় আশেপাশে তো কোনো পথ দেখতে পাইনি। তাহলে গলির দুই মুখ বন্ধ হলো কেমন করে? ভাবলাম হয়তো আরো একটা পথ ছিল, যাবার সময় আমার দৃষ্টি কোনো রকমে এড়িয়ে গেছে। এখন আসবার সময় ভুল করে সেইটিতেই ঢুকে পড়েছি। সেইটেরই মুখ এখানে বন্ধ, কিন্তু এরকম ভুলই বা কেমন করে হয়? আমি তো অন্যমনস্ক হয়ে পথ হাঁটছিলাম না, আগাগোড়ায় তো সজাগ হয়ে চলেছি। রাস্তায় লোক না থাক, একটা বাড়িতে যদি একটা আলো দেখা যেত, না হয় ডেকে জিজ্ঞাসা করতাম। যাই হোক, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই জেনে আমি আবার ফিরলাম। গলি থেকে বেরুতে হবে। আবার সেই নির্জন অন্ধকার গলি দিয়েই শুধু নিজের পায়ের শব্দ শুনতে শুনতে এগিয়ে চললাম। গলিটা ক্রমশ যেন দীর্ঘ হয়ে চলেছে। আমার অজান্তেই কে যেন ইতিমধ্যে সেটা বাড়িয়ে আরো লম্বা করে দিয়েছে। এবারও যখন দেখলাম গলির মুখ বন্ধ, তখন সত্যি বুকের ভেতরটা যেন কেমন করে উঠল। একে আমি পাড়া গাঁয়ের লোক, ফাঁকা আকাশ ফাঁকা মাঠের মধ্যে মানুষ হয়েছে। শহরে এলে এমনিতেই আমার হাঁপ ধরে, তার উপর এই ভ্যাপসা গন্ধ ভরা অন্ধকার গলি।
চারিদিক থেকে সে যেন আমাকে জেলখানার মতো বন্দি করে ফেলবার ষড়যন্ত্র করছে। ওপরে চেয়ে যে একটু আকাশ দেখতে পাবো তার আর জো নেই। এমন একটা ধোঁয়াটে কুয়াশায় বাতাস আচ্ছন্ন হয়ে আছে, তার ভেতর দিয়ে একটা তারাও দেখা যাচ্ছে না। যতই এই অদ্ভুত ব্যাপার ভাবছিলাম, মাথাটা ততই গুলিয়ে আসছিল। কি করব কিছুই ভেবে পাচ্ছিলাম না। সুটকেসটা বইয়ের ভারে বেশ ভারী ছিল, সেটা বইয়ে বেশ ক্লান্তই মনে হচ্ছিল নিজেকে। এমনি করে আর খানিকক্ষণ ঘুরতে হলে ক্লান্তিতেই বসে পড়তে হবে। হঠাৎ বুকের ভেতরটা ধড়াস করে উঠল। দূরে একটা মিটমিটে বাতির তলায় একটা লোক দাঁড়িয়ে আছে না? তাড়াতাড়ি সেদিকে এগিয়ে চললাম। আরে আরে, এ তো আমাদের অবিনাশ। এতক্ষণের ভয় ভাবনা নিমেষে ভুলে গেলাম। অবিনাশ, এই অবিনাশ! আনন্দে চিৎকার করে তার নাম ধরে ডাকতে সে চমকে তাকালো। আমি বললাম, কি আশ্চর্য ব্যাপার বলতো, তোর খোঁজ করতে এই 1 ঘন্টা ধরে এই গলির ভেতর হয়রানি হচ্ছি। বাবা, কি অদ্ভুত গলিতে থাকিস বলতো তুই, ঢুকলে যেন বেরোনো যায় না। অবিনাশ একটু হেসে বললে, এসেছিস তাহলে? আমি বললাম, এসেছি আর কই, তোর দেখা না পেলে এই গলির ভেতর তোর বাড়ি খুঁজে বার করতে পারতাম। সে কথার কোনো উত্তর না দিয়ে অবিনাশ বললে, আমায় তাহলে তোর মনে আছে ভাই? মনে থাকবে না কেন রে? না ভাই, মনে থাকে না, অথচ মানুষ যেটুকু মনে রাখে তার ভেতরেই আমরা বেঁচে থাকি। আমি হেসে বললাম, আরে ছিলিস তো ভূপর্যটক, আবার দার্শনিক হলি কবে থেকে? যাক, তোর বাড়ি চল, সেখানে গিয়ে গল্প করব। অবিনাশ কেমন যেন একটু নিরুৎসাহ হয়ে বলল, হ্যাঁ আমার বাড়ি? আচ্ছা চল। আমার চিঠি পেয়েছিলি? হ্যাঁ, সে তো 3 মাস আগে। তোর জন্য কতদিন অপেক্ষা করেছিলাম, তারপর আবার বেরিয়ে পড়েছিলাম। আবার? তা ফিরলি কবে? অন্যমনস্কভাবে অবিনাশ বললে, হ্যাঁ এই আজ। আজ? এবারে গেছিলি কোথায়? বলছি চল। সেই নির্জন গলি দিয়েই তখন আমরা এগিয়ে চলেছি, কিন্তু আর তখন আগের কথা আমার কিছু মাত্র মনে ছিল না। অবিনাশ বলতে লাগলো, এবারে ভাই গেছিলাম বহু দূর। খিদিরপুর ডকে বেড়াতে বেড়াতে একদিন সুন্দর একটা জাহাজ দেখলাম। এই সুন্দর বলতে মনে করিসনি নতুন জাহাজ, জাহাজটা অনেক পুরনো। নোনা জল লেগে লেগে তার গায়ের রং চটে গেছে, চিমনিগুলো ধোঁয়ায় কালো হয়ে গেছে। আগাগোড়া জাহাজটা দেখলে মনে হয় বহুকাল ধরে পৃথিবীর কত সমুদ্র সে যেন পাড়ি দিয়ে ঝুনো হয়ে গেছে। তার চেহারাতেই কেমন যেন একটা ভব ঘুরে রুক্ষ রুক্ষ ভাব। তার উপর শুনলাম সেইখান থেকে মাল নিয়ে যাবে জবদ্বীপে। তখন আর লোভ সামলাতে পারলাম না। জবদ্বীপ ভাবা যায়, নারকেল আর তাল গাছের সারি তীর পর্যন্ত এগিয়ে এসেছে সমুদ্রকে অভ্যর্থনা করতে। বাতাস আর জঙ্গলে মশলা গাছের গন্ধ। একেবারে মেতে উঠলাম, যেমন করে হোক যেতেই হবে জাহাজে। জাহাজে ভাড়া দেবার পয়সা টয়সা আমার কাছে ছিল না। অনেক কষ্টে জাহাজের হেড খালাসিকে খোঁজ করে তার সঙ্গে ভাব করে কিছু ঘুষ দিয়ে লুকিয়ে যাবার বন্দোবস্ত করলাম। জাহাজের একধারে বিপদের সময় ব্যবহার করার জন্য ওই যে ছোট তেরপলে ঢাকা বোট টাঙানো থাকে না, ঠিক হলো তারই একটার ভেতর আমি থাকব। কেউ তাহলে টের পাবে না। খালাসি কোনো এক সময় এসে লুকিয়ে আমায় খাবার দিয়ে যাবে। গভীর রাতে জাহাজে চড়ে সেই বোটের ভেতরে গিয়ে হেড খালাসির নির্দেশ মতো লুকিয়ে রইলাম। ভোর হবার আগে জাহাজ ছেড়ে দিল। তারপর কদিন কি অদ্ভুতভাবেই না কাটিয়েছি। সারাদিন তার ভেতর লুকিয়ে থাকি। তেরপল একটু ফাঁক করে আকাশ দেখি আর জাহাজের শব্দ শুনি। গভীর রাতে যখন সব নির্জন হয়ে যায়, তখন একবার করে বেরিয়ে নির্জন ডেকের একটি কোণে রেলিং ধরে দাঁড়ায়। এমনি করেই কদিন বাদে জাভায় এসে পৌঁছালাম। আগে ঠিক ছিল সবাই নেমে গেলে হেড খালাসি কোনো এক সময় এসে আমার নামার ব্যবস্থা করে দেবে, কিন্তু বন্দরে জাহাজ ফেরাবার আগের রাত্রে সে এসে আমায় জানিয়ে গেল যে তা হবার উপায় নেই। এখানে মাল নামানো হলে জাহাজটাকে সটান ড্রাই ডকে রং করবার জন্য পাঠানো হবে, সুতরাং সেভাবে নামা যাবে না।
তাহলে উপায়? খালাসি বললে উপায় আছে। সবাই যখন জাহাজ ফেরাবার সময় সে কাজে ব্যস্ত থাকবে, তখন যদি আমি জাহাজ থেকে জলে পড়ে একটুখানি সাঁতরে যেতে পারি, তাহলেই কেল্লা ফতে। তাতেই রাজি হয়ে গেলাম। জাহাজ জেটিতে লাগবার আয়োজন চলছে। এমন সময় সন্তর্পণে আমি বোটের ঢাকনি সরিয়ে নেমে পড়লাম। পুটলিটা আমার পিঠেই বাঁধা ছিল। রেলিংয়ের ধারে গিয়ে জেটির উল্টো দিকে ঝাঁপ দিতে আর কতক্ষণ, কেউ দেখতেও পেল না। ঝাঁপ দিয়ে পড়লাম ঠিক, কিন্তু সেই মুহূর্তেই জাহাজটা জেটিতে ফেরাবার জন্য পাশে সরতে আরম্ভ করল। জাহাজের বিশাল প্যাডেলের ঘায়ে জল তোলপাড় হয়ে উঠল। কি ভীষণ তার টান! প্রাণপণেও সেই টান ছাড়িয়ে আসতে পারলাম না। সেই ঘূর্ণমান ভয়ঙ্কর প্যাডেলের ধাক্কা খেয়ে তলার দিকে তলিয়ে গেলাম। আমি শিউরে উঠে বললাম, হ্যাঁ, তারপর কি হলো? তারপর সেই প্যাডেলের ঘা কি ভয়ঙ্কর লেগেছে দেখবি। সামনে একটা গ্যাসের বাতি তখনও চলছিল। অবিনাশ তার জামা তুলে দেখালে। কিন্তু এ কি? জামার নিচে যে কিছুই নেই, একেবারে ফাঁকা, শূন্য শূন্য। ভালো করে আবার চেয়ে দেখলাম, দেহ নেই, কিচ্ছু নেই। ওধারের গ্যাস পোস্টটা সেই জামার তলা দিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে। ওপরের দিকে চাইলাম, সেখানে অবিনাশের মাথা নেই। শূন্য শূন্য, সব শূন্য। ও অবিনাশ, হে অবিনাশ, ও অবিনাশ, হ্যাঁ অবিনাশ! অস্ফুট চিৎকার করে সুটকের সাথে আমি দৌড়াতে শুরু করলাম। কিন্তু যাব কোথায়? যেদিকে যাই নির্জন গলির মুখ বন্ধ। চিৎকার করে একটা পোড়ো বাড়ির দরজায় ঘা দিলাম। কেউ আছেন? হ্যাঁ, কেউ আছেন? বাঁচান, বাঁচান, কেউ আছেন? তার ভেতরের দরজা জানালাগুলো পর্যন্ত সেই আঘাতের প্রতিধ্বনিতে ঝনঝন করে উঠল, কিন্তু কারোর কোনো সাড়া নেই। অন্ধকার। গলিটা মনে হলো আমার চারিধারে আরো সংকীর্ণ হয়ে আসছে। অসহ্য তার ভ্যাপসা গন্ধ। তারপরে আমার আর কিছু মনে নেই। জ্ঞান যখন হলো তখন দেখি কেউ একজন আমায় বলছে, বাবু উতরিয়ে শিয়ালদা স্টেশন আ গে হ্যাঁ। শিয়ালদা স্টেশন। অবাক হয়ে দেখি আমি আমার সুটকেস সমেত একটা রিকশায় বসে আছি। সামনে শিয়ালদা স্টেশন। নেমে পড়ে তার ভাড়া চুকিয়ে দিলাম। কিন্তু কখন কেমন করে যে আমি রিকশায় উঠেছি তা কিছুই মনে করতে পারলাম না। হ্যাঁ, তারপর খোঁজ নিয়ে জেনেছি অবিনাশ 2 মাস আগে যাবার বন্দরে ঠিক অমনিভাবেই মারা গেছিল। শুনছিলেন প্রেমেন্দ্র মিত্রের গল্প কলকাতার গলিতে। আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার গল্প পাঠ আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।